सर्वकार्येषु सर्वदा। গুরুর আশীর্বাদ থাকলে কয়লা ধরলে কয়লা সেই কয়লা সোনায় পরিণত হয়, আবার গুরুর আশীর্বাদ না থাকলে সোনা ধরলেও সেই সোনা কয়লায় পরিণত হয়। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারুর জীবনে বিশাল বড় উন্নতি হবে, আবার কারুর জীবনে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাবে, আবার কারুর বা সন্তান প্রাপ্তির যোগ দেখাবে, আবার কারুর বা অতি অবশ্যই দেখাবে কি, তার অতি অবশ্যই দেখাবে হচ্ছে বিয়ের যোগ দেখাবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কিছু রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখাবে। ঠিক তেমনি আবার কারুর বা নতুন কাজের যোগ দেখাবে। অর্থাৎ এই যে যখনই রাশি পরিবর্তন করে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, কারুর জীবনের উত্থান, কারুর জীবনে পতন দেখা যায়। কারণ গুরু যদি কারুর সহায় থাকে, আমি প্রথমেই বললাম কয়লা ধরলে সেই কয়লা অর্থাৎ সোনায় পরিণত হয়, আবার গুরু যদি সহায় না থাকে অর্থাৎ সেই সোনায় কিন্তু আবার কয়লায় পরিণত হবে। তাই অতি অবশ্যই আজকে যে আমি আলোচনাটা করব, এই যে 12টা রাশির জাতকদের মেষ থেকে মীন, অর্থাৎ 2রা জুন দেবগুরু বৃহস্পতি যখনই মিথুন রাশি ত্যাগ করবে, রাত্রির 1:50 মিথুন রাশি ত্যাগ করে যখনই অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন সে উচ্চ অবস্থায় বিরাজ করবে। তাহলে এই যে 12টা রাশির জাতকদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। 80% মানুষই জানে না জীবনে কোন পথে গেলে সঠিক রাস্তা খুঁজে পাবে। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, যে কোনো বিষয় কিন্তু সে জানে না। তার জন্য দরকার সঠিক জ্যোতিষীর পরামর্শ নেওয়া। তার জন্য অতি অবশ্যই যখন আপনি সঠিক পথে যাওয়ার জন্য অতি অবশ্যই দরকার সঠিক ট্রেনের সঠিক টিকিট কাটা উচিত। আপনি সেই কারণেই জীবনে উন্নতি পাচ্ছেন না। তাই জীবনে সঠিক পথে সঠিক দিশা দেখবার জন্য অতি অবশ্যই মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করুন। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, বা অতি অবশ্যই বিবাহের ক্ষেত্রে বলুন। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে কাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, কাদের সন্তান প্রাপ্তির যোগ দেখাবে, আর কাদের বিবাহের যোগ দেখাবে। দেখুন, আগে আমি আলোচনা করেছিলাম যে 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কিন্তু আজকে আমি স্পেসিফিক কিছু কিছু রাশি নিয়ে আলোচনা করব যাদের অর্থাৎ সন্তান প্রাপ্তির যোগ আছে। বহুদিন বিয়ে হয়েছে, কিন্তু বহু ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই সন্তান হচ্ছে না। তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠানটা। যেসব স্টুডেন্টরা ভালো কোনো কারণবশত ডিপ্রেশনে চলে যাচ্ছে, মনের মতন রেজাল্ট হচ্ছে না, তাদের জন্য আমার এই অনুষ্ঠান। আর যাদের দেখতে অপরূপা বা আপনি সব দিক থেকে ভালো, কিন্তু কিছুতেই আপনার বিয়ে হচ্ছে না, 4 হাত 1 হচ্ছে না, তাদেরই জন্য আমার এই অনুষ্ঠানটা। তাহলে সবার আগে আমি বলবো দেবগুরু বৃহস্পতি 2 তারিখ কোথায় চলে আসছে, অর্থাৎ কর্কট রাশিতে গোচর করছে। এই কর্কট রাশিতে গোচর করার ফলে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ বৃশ্চিক রাশির উপরে, এবং সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, মকর রাশির উপর। ঠিক তেমনি তার নবম দৃষ্টি পড়ছে অর্থাৎ মীন রাশির জাতকদের উপর। সবার আগে আমি বলবো কর্কট রাশির জাতকদের। দেখুন, কর্কট রাশির জাতকদের অতি অবশ্যই যে ওই রাশির উপর যে বসছে যখন বৃহস্পতি, সেই ঘরটাকে নষ্ট করে দিতে পারে, কিন্তু তার দৃষ্টি পঞ্চমে, সপ্তমে এবং নবমে যাচ্ছে। তার ফলে অতি অবশ্যই কর্কট রাশির জাতকদের আমি অতি অবশ্যই বলবো এই একটা বছর ফ্যামিলি প্ল্যানিং করুন। আপনাদের অতি অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ 100% দেখাচ্ছে। আমার কথাটা মিলিয়ে নিন। ঠিক তেমনি যাদের পড়াশুনে অমনোযোগী হয়ে গেছিল, যেসব স্টুডেন্টরা অর্থাৎ আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এফোর্ট দিচ্ছে কিন্তু সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছিল না, তার ফলে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, সেই সব স্টুডেন্টদেরকে বলবো বেশি করে এবার ফোকাস করতে। যে অনুপাতে আপনি পড়াশুনো করবেন সেই অনুপাতে কিন্তু গুরুদেব অর্থাৎ গুরু আপনাকে সেই ফলটাই দেবে। তাই পঞ্চমে তার দৃষ্টি থাকার দরুন কর্কট রাশির জাতকদের বলবো অতি অবশ্যই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি কর্কট রাশির জাতকদের বলবো এতদিন ধরে যে বিয়েতে বাধার সৃষ্টি হচ্ছিল, বারবার বাধার সৃষ্টি হচ্ছিল, কোনো সুরাহা হচ্ছিল না,
তাই অতি অবশ্যই এবার 4 হাত 1 হতে চলেছে, দুটো পরিবারের মিলন দেখাচ্ছে। তার সাথে সাথে কর্কট রাশির জাতকদের অতি অবশ্যই অর্থাৎ বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে 2রা জুনের পর থেকে। তাই অতি অবশ্যই এই সময়টাকে আপনারা কাজে লাগান, কারণ আমরা সময়ের অধীন। যখন গ্রহরা আমাদের অনুকূলে থাকে তখনই কিন্তু আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসতে শুরু করে। ঠিক তেমনি তার পরের রাশি অতি অবশ্যই বলবো কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে। কন্যা রাশির থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশির পঞ্চমে যাচ্ছে এবং সপ্তমে যাচ্ছে। পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে কন্যা রাশির জাতকদের অতি অবশ্যই অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করা দরকার। এই সময় বহুদিন হয়েছে কিছুতেই সন্তান হচ্ছিল না, বহু ডাক্তার দেখাচ্ছেন। এবার আপনাদেরকে বলবো অর্থাৎ সপ্তমপতি এবং চতুর্থপতি লর্ড একাদশে গোচর করবে, তার পঞ্চম দৃষ্টি অর্থাৎ চলে আসবে কোথায়? মকর রাশিতে। যখনই মকর রাশির উপর গোচর করবে তখন কিন্তু আপনাদের কন্যা রাশির জাতকদের সন্তান প্রাপ্তির যোগ দেখাবে। ঠিক তেমনি স্টুডেন্টদের ক্ষেত্রে অতি উত্তম, খুব ভালো দেখাবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও খুব ভালো দেখাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো তার সাথে সাথে আপনাদের বিয়ের যোগ, বিয়ের সানাই বাজতেও শুরু করবে কন্যা রাশির জাতকদের। দেখুন সময়, আমরা কিন্তু সময়ের অধীন। যখন আমাদের যে গ্রহরা যখন আমাদের অনুকূলে আসে, আমি বারবার করে বলেছি আমরা কিন্তু গ্রহদের অধীন, তখনই দেখবেন আমাদের জীবনের ভালো সময়টা শুরু হতে থাকে। তাই আপনাদের এখন গোল্ডেন টাইম আসতে চলেছে অতি অবশ্যই কাদের? কন্যা রাশির জাতকদের। তাদের কিন্তু বিয়ের সানাই বাজবে, তার সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, তার সাথে সাথে অতি অবশ্যই শিক্ষাক্ষেত্রে ভালো দেখাচ্ছে। যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রে খুব খুব ভালো সময়। এরপর আমি চলে আসবো অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতকদের। বৃশ্চিক রাশির থেকে অতি অবশ্যই তার দৃষ্টি পড়বে পঞ্চমে, অর্থাৎ নবম দৃষ্টি পড়বে পঞ্চমে মীন রাশিতে। তাই অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতকদের বলবো সন্তান প্রাপ্তি, তার সাথে সাথে লেখাপড়ার জায়গাটা ভালো দেখাচ্ছে। সন্তান প্রাপ্তির সঙ্গে লেখাপড়ার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে কাদের? অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতকদের। তারা কিন্তু এই সময়টাকে অর্থাৎ অবহেলা করবেন না, এই সময়টাকে আপনারা কাজে লাগান। আমি বারবার করে বলছি ডাক্তারি পরামর্শ নিন, নেওয়ার পর অতি অবশ্যই আপনি সেই সময়টাকে কাজে লাগান। আর যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো এরপরে অর্থাৎ বিয়ের যোগ দেখাচ্ছে। বিয়ের যোগ দেখাচ্ছে কাদের? অতি অবশ্যই বিয়ের যোগ দেখাচ্ছে মকর রাশির জাতকদের। কারণ মকর রাশি থেকে সমসপ্তমে গোচর করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। এতদিন ধরুন আপনাদের বিয়ে হচ্ছিল না, কোনো না কোনো কারণবশত বারবার বাধার সৃষ্টি হচ্ছিল, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, দিশেহারা হয়ে পড়েছিলেন। বহু সোশ্যাল সাইটে আপনারা বিজ্ঞাপন করছিলেন, আপনাদের পাত্রপাত্রী বিজ্ঞাপনে গিয়ে দিচ্ছিলেন, খবরে কাগজে দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তাদের উদ্দেশ্যে বলবো এই সময়টা অর্থাৎ এই একটা বছর তাদের কিন্তু বিয়ের সানাই বাজতে শুরু করেছে মকর রাশির জাতকদের। কারণ তাদের কোনো শনির সাড়ে চলছে না বা শনির ঢাইয়াও চলছে না, তাই তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কাজে লাগাতে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো এর পরের রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের অতি অবশ্যই বলবো শিক্ষাক্ষেত্রে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যেমন উন্নতি দেখাচ্ছে, ঠিক তেমনি সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে কাদের? সেটা হচ্ছে অতি অবশ্যই সেটা হচ্ছে মীন রাশির জাতকদের। দেখুন মীন রাশির জাতকেরা যারা আমার কাছে আসেন তাদেরকে আমি বারবার করে বলি ভয় পাবেন না। শনির সাড়ে চলছে বলে ভয় পাবেন না। আমরা ভয় পাই, শনির কথা শুনলে আমরা অতি অবশ্যই আটকে উঠি, এই বুঝি আমাদের সব চলে গেল। আদেও না, শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। তাই অতি অবশ্যই আমি আপনাদের বলবো শনির কিছু উপাচার করুন। যারা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে বলবো শনির উপাচার করুন, তাহলেই দেখবেন সেই শনির সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। কারণ এখন আপনার রাশির উপর যেহেতু শনি বিরাজ করছে, কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো এই জায়গা থেকে একটু এড়িয়ে চলুন। ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করবেন না। শনির জাতকদের আমি বলবো মীন রাশির জাতকদের, অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করবেন না। আর ওভার কনফিডেন্স দেখাবেন না। ওভার কনফিডেন্স দেখালেই
আপনার জীবন কিন্তু অর্থাৎ খাদে পড়ে যেতে পারে বা দুর্বিষহ হতে পারে। সেই কারণে বলবো, যে কাজটা আপনার দরকার সেই কাজটা সঙ্গে সঙ্গে করে নিন, পেন্ডিং কোনো রাখবেন না। ঠিক তেমনি অতি অবশ্যই আরো একটা রাশির বিয়ের জোর দেখাচ্ছে, সেটা হচ্ছে অর্থাৎ বৃষ রাশির জাতকের। অর্থাৎ বৃষ রাশি থেকে তৃতীয় গোচর করে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি পড়বে কোথায়? দেবগুরুর দৃষ্টি পড়বে অতি অবশ্যই বৃষ রাশির অপেক্ষায় বৃশ্চিক রাশিতে সপ্তমে পড়বে। তাই তাদের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই বিয়ের যোগ দেখাচ্ছে। অর্থাৎ অর্থাৎ আমাদের দেখবেন হলুদ, আমাদের একটা মানে রীতি রেওয়াজ আছে, আমাদের একটা পরম্পরা আছে যে হলুদ অর্থাৎ গায়ে হলুদ কে করায়? দেবগুরু বৃহস্পতি করায়। সেই নিয়ে আসবো, তার আগে একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সুভাষিস দাস বলছি। হ্যাঁ সুভাষিস দাস। সুভাষিস দাস, কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আর ছেলের সম্বন্ধে জানবো। আপনার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। যোগেন্দ্র দাস। যোগেন্দ্র দাস। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 20 ফেব্রুয়ারি 2004। 20/11। 20 ফেব্রুয়ারি। হ্যাঁ 20 ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে হ্যাঁ। 2004 জন্ম, তাই তো? আর সময়টা হচ্ছে বিকাল 3:40 বিকেল 3:40 জন্ম। কোথায় জন্মেছিল দাদা? হাওড়া। হাওড়ায়। সবার আগে আমি আপনার সন্তানের সম্বন্ধে একটু কথা বলবো, যেটা হচ্ছে ওকে যেহেতু 2 সংখ্যার জাতক, 20কে আমরা যদি 1 সংখ্যায় নিয়ে আসি সেটা হচ্ছে 2 হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? ওর নামের স্পেলিং আগে ঠিক করতে হবে। কারণ এদের দেখবেন এই যে আজকে পূর্ণিমা শেষ হয়ে গেল, পূর্ণিমার পর থেকে এদের দেখবেন মনটা খুব ভালো থাকে। আবার পূর্ণিমার পর মানে অমাবস্যার অর্থাৎ এই পূর্ণিমার পর থেকে ওদের মনটা একটু দেখবেন আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে যাবে। আবার অমাবস্যার পর থেকে ওদের জায়গাটা ভালো থাকে, অর্থাৎ সুইং করতে থাকে প্রচন্ড ওদের মাইন্ড। তাই তো দাদা? হ্যাঁ তাই হচ্ছে। আরেকটা সমস্যা আমি বলতে থাকি, শুনুন, আমি আগে বলি, তারপরে আপনি বলুন। তার সাথে সাথে অতি অবশ্যই এদের মধ্যে আরেকটা জিনিস বলবো, কালো রং পড়াবেন না, ব্ল্যাক কালার পড়াবেন না আপনার সন্তানকে, তাহলেই জীবন। ভালোবাসছে। হ্যাঁ বেশি ব্ল্যাক করতে ভালোবাসে। বুঝতে পারছি না দাদা। বলছি আজ ছেলে বেশি ব্ল্যাক করতে ভালোবাসে, মানে কালো রংটা বেশি করে পড়ে, হ্যাঁ ওই জন্য নিজের পায়ে নিজে কুড়ুল মারবে দাদা। আমি বারবার করে বলি, ওর নামের স্পেলিং আর কালো রং থেকে দূরে রাখবেন, প্রথম স্টেজ একদম, তবেই জীবনে রাস্তা দেখতে পারবে। যদি আপনি একবারে গাড়িতে চড়তে চান তাহলে হোঁচট খেতে হবে, বহুবার পড়ে যেতে হবে। প্রথমে আগে এই যে নামের স্পেলিং, আমাদের জন্ম থেকে মৃত্যু, আমাদের নামের স্পেলিংটাই কিন্তু সব থেকে বড় জিনিস। কি বললাম বুঝতে পেরেছেন? আমরা ওইটা নিয়ে জীবনে বেঁচে থাকবো, ওইটা নিয়ে সবকিছু হবে। এবার আমি বলে দিচ্ছি, শুনে নিন। যেহেতু 2 সংখ্যার জাতক, স্ট্রাগল থাকবে লাইফে, ঠিক তেমনি অতি অবশ্যই চতুর্থে কেতু বসে থাকার দরুন ওর মায়ের শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়, তাই তো মাঝে মধ্যে? এবার আমি আরো একটা কথা বলবো, এর জন্মের, এবার চলে আসি এর জন্মের ডিটেলসে। শুক্রবার জন্ম ছিল। আপনার সন্তান যদি জল কম খায়, শুনে নিন, জল কম খেলে গ্যাস, অম্বল, বদহজম এই জায়গাগুলো দেখাবে, হচ্ছে। আর তার সাথে যেহেতু শনি 7.5 চলছে, প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা এবং মুখে মুখে মাঝে মধ্যে তর্ক করে দেওয়া, এইগুলো দেখাচ্ছে। হ্যাঁ কি না বলুন? এর জন্য প্রতিকার আছে, প্রতিবিধান আছে। আপনি হাওড়া কোথায় থাকেন? আরামবাগ। আপনার বেলুর কাছে হবে না শিবপুর কাছে হবে? হ্যাঁ সেটা দেখে নিন। যদি মনে করেন আরো বেশি কিছু জানতে হলে তাহলে ওই চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। দেখুন, এই জন্মছকের মধ্যে কয়েকটা জায়গা আছে, শুধু একটু চার্জ করে দিতে হবে, তবে এই সন্তান কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ এই জন্মছকে দেখুন, চতুর্থে রয়েছে কেতু, মায়ের স্থান খারাপ, অর্থাৎ তার সাথে সাথে দেখা যাচ্ছে কি, অর্থাৎ এখানে রয়েছে কি রবিচন্দ্র গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে, দ্বিতীয় পতি লর্ড অর্থাৎ শনির ঘরে চলে গেছে। ঠিক তেমনি অতি অবশ্যই দেখতে সুন্দর, ভালো দেখতে ছেলেটাকে, নো ডাউট, এ একটু ভালো স্পাইসি খাবে, খেলেই পরের দিন পটির প্রবলেম, গ্যাসের প্রবলেম হবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে রাশিগুলোর কথা আমি বলছিলাম, দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে, অর্থাৎ তার সাথে সাথে মীন রাশি, যেটা আমি বলছিলাম, মীন রাশির জাতকদের বলবো ভয় পাবেন না।
ভয় পাবেন না। আপনারা চটজলদি ডিসিশন কি করেন, নার্ভাসনেস হয়ে যান। এই বুঝি আমার শনিদেব সবকিছু, আদৌ নয়। শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনার মানে লগ্নপতি লর্ড এখন পঞ্চমে গোচর করছে। আপনার জীবনে একটা ভালো সময় আসতে চলেছে। তাই অতি অবশ্যই মীন রাশির জাতকদের বলবো, শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। তার সাথে সাথে হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন। যখনই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, তখনই কিন্তু অতি অবশ্যই দেখবেন শনিদেবের যে কুদৃষ্টি আপনার উপর ছিল বা সেখান থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। এটা শাস্ত্র জানাচ্ছে। তাই আপনি শনিদেবের কিছু উপাচার করুন। শনিদেবের ধরুন আপনার আশেপাশে কোথাও যদি শনি মন্দির থাকে, সেখানে আপনি কি করবেন, বাড়ি থেকে পায়ে হেঁটে, অর্থাৎ সেটা কি করবেন, খালি পায়ে যাবেন। শনি মন্দিরে বারবার আমি বলি খালি পায়ে যাবেন। আপনি যদি জুতো পরে যান, যে এফেক্টটা পাবেন তার থেকে 1000 গুণ এফেক্ট পাবেন, যেটা হচ্ছে বাড়ি থেকে খালি পায়ে যদি শনি মন্দিরে গিয়ে যদি সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন বা তাকে অভিষেক করে আসতে পারেন, সব থেকে ভালো। সেই জন্য আমি বারবার করে বলবো। তার সাথে সাথে অতি অবশ্যই বৃষ রাশির জাতকদের কিন্তু এবার অর্থাৎ 4 হাত 1 হতে দেখাচ্ছে, অর্থাৎ বিয়ের সানাই বাজতে শুরু করেছে। দেখুন, এই যে কটা রাশি নিয়ে আমি বললাম, আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো। একটা বছর তাদের ক্ষেত্রে শিক্ষা বলুন, সন্তান প্রাপ্তির যোগ বলুন বা বিবাহ ক্ষেত্র বলুন, তিনটেই খুব ভালো দেখাচ্ছে। এতদিন তারা ডিপ্রেশনে চলে গেছিল। ভালো ভালো স্টুডেন্টরা আমার চেম্বারে এসে বলছিল আমি কি করব। আমরা সবাই সময়ের অধীন। সে যত বড় মহারিষি হোক না কেন, সেও কিন্তু সময়ের অধীন। কারণ যখনই গ্রহরা এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করে, কারোর জীবনে অনেক উন্নতি আসে, আবার কারোর জীবনে পতন নেমে আসে। তাই অতি অবশ্যই বলবো, যখনই গ্রহরা ট্রানজিট করছে, অর্থাৎ দেখা যাচ্ছে কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে অতি অবশ্যই সন্তান প্রাপ্তি বলুন, তার সাথে সাথে শিক্ষা বলুন বা বিবাহের জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। তাহলে যারা স্টুডেন্টরা যারা হায়ার স্টাডি করছে বহুদিন ধরে, কোনো রাস্তা মানে সেইভাবে রেজাল্ট পাচ্ছিল না, তাদের বলবো ডিপ্রেশনে চলে যাচ্ছিল, তাদের বলবো এবার বেশি করে পড়াশোনার উপর ফোকাস করতে। তবেই কিন্তু সেই জায়গাটা দেখাবে, তবেই তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা ভালো দেখাবে। ঠিক তেমনি যেসব মহিলারা যেসব ছেলে মেয়েদের অনেকদিন ধরে বিয়ে হয়েছিল কিন্তু সন্তান হচ্ছিল না, সমাজে তাদের মধ্যে একটা বদনাম সৃষ্টি হচ্ছিল, লোকে কুকথা বলছিল, তাদেরকে বলবো তাদেরকে এবার বুক চিতিয়ে চলা উচিত। ডাক্তারি পরামর্শ নিয়ে, সঙ্গে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, 100% তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি কাছড়াপাড়া থেকে কথা বলছি, অভিক সেনগুপ্ত। নিজের ব্যাপারে জানতে চাই। নিজের ব্যাপারে জানেন। বয়স কত? 35। কি করেন দাদা? হ্যালো, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22 মে 1991। 22 মে 1991 সকাল 6:10, কল্যাণী, নদিয়াতে জন্ম। আগে আমাকে আস্তে আস্তে, আমার সাথে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করলে হবে না। দেখো ভাই, তুমি 4 সংখ্যার জাতক, অর্থাৎ 22কে যদি আমি যোগ করি কত হচ্ছে? হ্যালো, 22 কে আমি যদি 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 4 হচ্ছে কি? অর্থাৎ রাহুর সংখ্যা যেহেতু আপনার, অর্থাৎ জীবনে প্রচুর স্ট্রাগল যাবে, জীবনে স্ট্রাগল আসবে। রাহুর সংখ্যা, যেখানে আপনি মুখ খুলে দেবেন সেখানে প্রতিবাদ করলে আপনি খারাপ হয়ে যান, তাই তো? হ্যালো, এখনো হয়নি, সবে তোমার 91 জন্ম। আমি তোমাকে বলে দিচ্ছি, কালো রং তুমি পরবে না, ব্ল্যাক কালার পরবে না, এটা মনে রাখো। তুমি কিন্তু 4 সংখ্যার জাতক, ব্ল্যাক কালার পরবে না। জন্মের সময়টা বলো। হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণবশত যেহেতু 4 সংখ্যার জাতক, আমি বারবার করে বলবো তাদের নামের স্পেলিং ঠিক রাখা উচিত। নামের স্পেলিং যদি ঠিক না রাখে, জীবনে কিন্তু আপ অ্যান্ড ডাউন, আজ না হোক কাল, কাল না, কখন যে গ্রহরা একে কোথায় ফেলে দেবে ও নিজেও টের পাবে না, কোথাও ফেলে দেবে নিজেরাও টের পাবে না। তার সাথে সাথে এর মধ্যে একটা জিনিস আছে, যেহেতু অর্থাৎ 5 সংখ্যা আছে,
5 সংখ্যা হচ্ছে ব্যালেন্সটা করতে পারে। তার সাথে সাথে অতি অবশ্যই 9-5-এর একের কানেকশন আছে এই জন্মছকে। 9-5-1-এর কানেকশন যখনই থাকবে এর মধ্যে, অর্থাৎ ইচ্ছা শক্তি বল, যেটা করবে তার শেষ দেখে ছাড়বে, এই জিনিসটা এর মধ্যে অতি অবশ্যই রয়েছে। এই জিনিসটা তার মধ্যে রয়েছে। কিন্তু অতি অবশ্যই রাহুর জাতক কখন কোন সময় কোন মাইন্ডে রাহু একে ভাটকে দেবে, অর্থাৎ এক পথ থেকে অন্য পথে নিয়ে যাবে, সে কিন্তু নিজেও জানে না। সে কিন্তু নিজেও জানবে না। তার মধ্যে কনফিডেন্স লেভেল আছে অনেক বেশি। এই কনফিডেন্স থেকে ওভার কনফিডেন্স যখনই হবে তখনই কিন্তু সে বিপদে পড়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি মানুন বা না মানুন, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই এটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, তাই দেবগুরু বৃহস্পতি একটা শুভ গ্রহ। আমাদের 9টি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি গুরু। আমরা বলি না, গুরু সহায় থাকলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু আসে। আবার এই গুরুর যদি আশীর্বাদ না থাকে আমাদের জীবনটাই অন্ধকার হয়ে যায়। তাই যেসব রাশির উপর, অর্থাৎ কর্কট রাশিতে গোচর করার ফলে যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে, আমি আলোচনা করছিলাম, সেই সব, অর্থাৎ এই 6টা রাশির জীবনে একটা ভালো টার্নিং আসতে চলেছে। ঠিক তেমনি তার সাথে সাথে মিথুন রাশিরও কিন্তু জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। মিথুন রাশির জাতকদের বলবো অতি অবশ্যই তাদের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। কারণ যদি বলেন, কারণ হচ্ছে কি, আপনার রাশি থেকে দ্বিতীয় গোচর করবে। দ্বিতীয় স্থানটা হচ্ছে কি আমাদের অর্থের জায়গা, কুটুম্বের জায়গা, বাণিজ্য জায়গা। সেই জায়গাটা কিন্তু আপনাদেরও ভালো দেখাচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো যদি আপনারা ঠিকঠাক করে চলতে পারেন, তাহলে দেখবেন অতি অবশ্যই যেসব যাদের সন্তান হচ্ছিল না, যারা শিক্ষায় অমনোযোগী হয়েছিল, যেসব স্টুডেন্টরা কিছুতেই পড়তে বসতে চাইছিল না, বা পড়লেও মনে রাখতে পারছিল না, বা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ছিল, আমি যে রাশিগুলোর কথা বললাম আজকে, সেই রাশিদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। তাই তাদেরকে বলবো অতি অবশ্যই বেশি করে ফোকাস করতে। আপনি শুনে নিলেন, হ্যাঁ আমার তো খুব ভালো সময় আসছে, সেই নিয়ে আনন্দ করলে হবে না। বেশি করে ফোকাস করুন। কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল, আমি বারবার করে বলি। কর্মে ফোকাস করুন, কাজে মন দিন, ভাগ্য আপনার পিছন পিছন ছুটবে। তাই অতি অবশ্যই যারা আমার অনুষ্ঠানটা দেখেন তারা কিন্তু জানেন। তার সাথে সাথে বৃহস্পতির জন্য তো আমি বহু উপায় বলেছি, আরো একটা উপায় বলবো, কলা গাছকে পুজো করুন। কলা গাছকে পুজো করুন। বাড়ির যদি বাউন্ডারিতে, বা আপনার যদি ব্যালকনি বারান্দা আছে, বা আপনার বড় একটা উঠোন আছে, কোনো একটা জায়গায় টবের মধ্যে কলা গাছকে বসান। কারণ এই কলা গাছকে পুজো করলে দেবগুরু বৃহস্পতির আপনি আশীর্বাদ পাবেন। বৃহস্পতিবার করে ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। আমরা না করি। দেখুন, অবাঙালিরা কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছের পুজো করে। তার পুজো বিধি একটা নিয়ম আছে, কিন্তু তার মন্ত্রপাঠ আছে, কিভাবে তাকে অভিষেক করতে হয় সেই কলা গাছকে, তার বিধি বিধান আছে। তাকে কোন দিকে মুখ করে পুজো করতে হয়, কেন তাকে ঘিয়ের প্রদীপ কলা গাছের গোড়ায় দিতে হয়, এর প্রতিবিধান আছে। এই নিয়ে আমি একটা অনুষ্ঠান করব খুব শীঘ্রই, সেটা আপনারা চোখ রাখুন। অতি অবশ্যই চোখ রাখবেন। কখন? আপনারা সকাল 11:20 থেকে 11:45-এ। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। কারণ ওই চ্যানেলে খুব শীঘ্রই আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে আসতে চলেছি, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।